Chapter 2, Qualitative Chemistry. Okay. So qualitative chemistry, today I have picked the discussion on flame test. The discussion on flame test. Very small part এটা, but খুব helpful. কি করে helpful? একটা হচ্ছে একটা MCQ মনে করো খুব কমন। এই একটা স্মল টপিক, বাট এর থেকে একটা MCQ আসবার চান্স থাকে গ্রেটলি। আরেকটা চান্স হচ্ছে একটা 2 মার্কের কোশ্চেন আছে এখানে ডিসকাস করার মতো। তো 1 মার্ক হচ্ছে তোমাকে হেল্প করতেছে MCQ তে, আর 2 মার্ক হেল্প করতেছে হচ্ছে একটা এক্সপ্লেনেশনে। তো এটা অলমোস্ট হচ্ছে তোমার হাইলি রিপিটিং, মানে অনেকবার আসছে এরকম টাইপের কোশ্চেন। তো সেটাই একটু ডিসকাস করবো এখন। তো রিমেম্বার যে ফ্লেম টেস্টটা অ্যাকচুয়ালি অলসো তোমার হলো ড্রাই টেস্ট। তাহলে ফ্লেম টেস্টটা হচ্ছে অলসো ইট ইজ কল্ড ড্রাই টেস্ট। তাহলে ফ্লেম টেস্ট যেটা, সেটাই হচ্ছে ড্রাই টেস্ট, বা ড্রাই টেস্টের একটা হচ্ছে ফ্লেম টেস্ট। ড্রাই টেস্টের মধ্যে একটা প্রসেস হচ্ছে গিয়ে ফ্লেম টেস্ট। তাহলে এই ফ্লেম টেস্টটা আমরা কেন করব, এইমটা কি? এই ফ্লেম টেস্টের এইম হচ্ছে মেটাল অর মেটাল আয়ন আইডেন্টিফিকেশন। তাহলে তোমার ফ্লেম টেস্টের এইম হচ্ছে মেটাল অর মেটাল আয়ন আইডেন্টিফিকেশন। দ্যাট মিনস তোমরা ফ্লেম টেস্ট করলে মেটাল আইডেন্টিফাই করতে পারবা আর মেটাল আয়ন আইডেন্টিফাই করতে পারবা। মেটাল আয়ন আইডেন্টিফাই করা, তবে এটা হচ্ছে এরকম না যে এটা অফকোর্স ইন আ কম্পাউন্ড বা ইন আ সল্ট। সবচেয়ে বড় কথা, ইন আ সল্ট, সোডিয়াম ক্লোরাইড সল্ট, ক্যালসিয়াম ক্লোরাইড সল্ট, পটাশিয়াম ক্লোরাইড সল্ট, দেন হচ্ছে তোমার কপার সালফেট সল্ট এক্সেট্রা। তুমি সোডিয়াম আইডেন্টিফাই করতে পারবা, পটাশিয়াম আইডেন্টিফাই করতে, ক্যালসিয়াম, পটাশিয়াম, কপার আইডেন্টিফাই করতে পারবা। কি করে? যদি ফ্লেম টেস্ট করো তাহলে সোডিয়াম গোল্ডেন ইয়েলো কালার দিবে, ক্যালসিয়ামের প্রেজেন্সে ব্রিক রেড কালার দিবে, পটাশিয়ামের প্রেজেন্সে পিঙ্ক কালার দিবে, কপারের প্রেজেন্সে ব্লুইশ কালার হবে। তাহলে কি হলো যে তোমার ফ্লেম টেস্ট ও ড্রাই টেস্টের মানে কজ যেটা, সেটা হচ্ছে মেটাল আয়ন আইডেন্টিফিকেশন, তবে সেটা কোনো মেটালিক সল্ট থেকে। মেটাল আয়ন আইডেন্টিফাই করব কারণ প্রত্যেকটা মেটালের একটা ইউনিক কালার দিবে। গোল্ডেন ইয়েলো কালার সোডিয়াম ছাড়া কেউ দিবে না। ব্রিক রেড কালারটা পটাশিয়ামের ইউনিক কালার, পটাশিয়ামের ইউনিক কালার পটাশিয়াম দিবে, কপারের ইউনিক কালার কপার দিবে। তো এই কালারের অ্যাপিয়ারেন্সটা হবে কোথায়? কালার অফ ফ্লেম। এটা হচ্ছে কালার অফ ফ্লেম। গোল্ডেন ইয়েলো হচ্ছে কালার অফ ফ্লেম, ব্রিক রেড কালার অফ ফ্লেম, পিঙ্ক কালার অফ ফ্লেম, ব্লুইশ কালার অফ ফ্লেম। এই কাজটা করবার জন্য ল্যাবরেটরিতে ইউজ করা হয় হচ্ছে বুনসেন বার্নার, গ্যাস বার্নার। বুনসেন বার্নার বা গ্যাস বার্নার ইউজ করা হয়। যে গ্যাস বার্নারের বা যেটা বুনসেন বার্নার আর গ্যাস বার্নার, এই বার্নারের একটা আউটার সারফেস থাকে।
আউটার সারফেস বা আউটার রিজিয়ন, আরেকটা হচ্ছে ইনার সারফেস অর ইনার রিজিয়ন। তাহলে ফ্লেমে দুইটা পার্ট থাকে, একটা আউটার একটা ইনার। যেটা ইনার এই পার্টটা হচ্ছে লুমিনাস, আর যেটা আউটার ওটা হচ্ছে নন লুমিনাস। ইনার সারফেসটা ইয়েলো কালারের থাকে যেটা লুমিনাস, আর আউটার সারফেসটা অনেকটা স্কাই কালার থাকে, বাট ওটাকে বলা হয় নন লুমিনাস। ইনার যে সারফেস থেকে, ইনার সারফেসের যে ফ্লেমটা, ফ্লেমের পার্ট, এই পার্টটাকে বলা হয় হচ্ছে রিডাকশন ফ্লেম। আউটার সারফেসের যে ফ্লেমটা, এটা হচ্ছে অক্সিডেশন ফ্লেম। তাহলে অক্সিডেশন ফ্লেম, রিডাকশন ফ্লেম। তাহলে এটা হচ্ছে তোমার ফ্লেম, তোমাদের জন্য মানে ফ্লেম বা বুনসেন বার্নারের ডেসক্রিপশন বা বুনসেন বার্নারের তোমার এক্সপ্লেনেশন। এই বুনসেন বার্নারটা ইউজ করা হয় হচ্ছে তোমার ফ্লেম টেস্ট করার জন্য বা ড্রাই টেস্ট করার জন্য। তো এই ড্রাই টেস্ট আর ফ্লেম টেস্টটা করে কি করে? ড্রাই টেস্ট বা ফ্লেম টেস্ট করার জন্য কি করা হয় একটু ফলো করো। এখানে তোমার এটাতে হচ্ছে গিয়া কনসেন্ট্রেটেড HCl সলিউশন, এই বিকারে বা কোন একটা কন্টেইনারে কি আছে, কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। তোমাকে একটা সল্ট সাপ্লাই দিবে, তোমাদেরকে একটা সল্ট প্রোভাইড করা হবে। এটা কোন একটা সল্ট তোমাকে প্রোভাইড করলো, ঠিক আছে? এটা একটা সল্ট যেটা তোমাকে প্রোভাইড করা হয়েছে। তোমাদের যে কাজটা হবে সেটা কাজ হচ্ছে গিয়া একটা প্ল্যাটিনাম অয়ার নিতে হয়। প্লাটিনাম অয়ার, প্ল্যাটিনাম অয়ার যদিও তোমরা প্র্যাকটিক্যালে যখন ল্যাবে করবা তখন প্ল্যাটিনাম অয়ার তোমাদেরকে দেওয়া হবে না, তোমরা সেটা করো যায় কপার অয়ার দিয়ে করে ল্যাবে। এমনকি অনেক ল্যাবে দেখা যাবে যে কোনো একটা স্টিক দিয়ে, অর্থাৎ কাঠের স্টিক দিয়েও করা হয়, উডেন স্টিক দিয়েও করা হয়। তো প্ল্যাটিনাম অয়ার হচ্ছে গিয়া প্রিন্সিপাল, বা প্ল্যাটিনাম অয়ারের কথাই থাকবে থিওরিটিক্যালি। এরকম একটা প্ল্যাটিনাম অয়ার কি করবা তোমরা, এই অয়ারটাকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে এই অয়ারটা এই HCl এর মধ্যে ডিপটেট করে নেওয়া হয়। এই অয়ারটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডে কি করে নেওয়া হয়, ডিপটেট করে কিছুটা ওয়েটেড করে নেওয়া হয়, অর্থাৎ এটাকে কিছুটা ভিজায় নেওয়া হয়, মানে ডিপ করে পরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দিয়ে এটা ওয়েট করে নেওয়া হয় কিছুটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে। তারপরে কি করা হয়, এই এই প্ল্যাটিনাম অয়েলের সাহায্যে কিছুটা সল্ট কালেক্ট করা হয়। কিছু অ্যামাউন্ট অফ সল্ট কি করবা, ডিরেক্ট কালেক্ট করবা, ঠিক আছে? ডিরেক্ট কালেক্ট করার পরে এই যে অক্সিডেশন ফ্লেম যেটা, এটার কন্ট্যাক্টে এনে ধরতে হয়, হোল্ড করতে হয়, অক্সিডেশন ফ্লেমের কন্ট্যাক্টে আনতে হয়। যখন এটা অক্সিডেশন ফ্লেমের কন্ট্যাক্টে আনা হয় তখন এই ফ্লেমের কালারটা ব্রাইট হয়ে যায়, অ্যান্ড সেই ব্রাইটটা হয় ধরো গোল্ডেন ইয়েলো, ব্রিক রেড, পিঙ্ক, ব্লুইশ এরকম। তো কোনটা শো হলো তার উপরে বেস করে আমরা আইডেন্টিফাই করতে পারি, তার উপর বেস করে আমরা সোডিয়াম না ক্যালসিয়াম না পটাশিয়াম না কপার কোনটা, এটা আমরা আইডেন্টিফাই করতে পারি। তো এটাই হচ্ছে ফ্লেম টেস্ট বা ড্রাই টেস্ট, যেটা আমাকে মেটাল বা মেটাল আয়ন আইডেন্টিফিকেশনে হেল্প করে। তো বাই দিস টাইম তোমরা সোডিয়াম গোল্ডেন ইয়েলো জেনে গেলা, ক্যালসিয়াম ব্রিক রেড এটাও জেনে গেলা, পটাশিয়াম পিঙ্ক, কপার ব্লু। তো এইগুলো ইউজুয়ালি আসে, এগুলোই ইউজুয়ালি আসে পরে। তো এগুলো আসলে পরে তোমাদের আনসার পারবার কথা। এখানে তোমাকে দুইটা কোশ্চেন বা তোমাদেরকে দুইটা কোশ্চেন করা হবে, সেই কোশ্চেন দুইটাতে যাচ্ছি এবার। প্রসেসটা কি সেটা জানলা,
যে দুটো কোশ্চেন করা হয় এই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে বলতে গেলে মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কি। কিছু কোশ্চেন আছে যে তোমার ধরো রিপিট হয়, কয়েকটা কোশ্চেন আছে মোটামুটি ধরো এমন যে ধরো এভরি ইয়ারে আমরা যেটা গেস করি যে 8টা সিকিউর সাথে 8টা এ কোশ্চেন হবে, 8টা বি হবে, 8টা সি হবে, 8টা ডি হবে। তো আমি সিডির কথা পরেই আসি, এবি এর কথায় আসি। তো এবি তে আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে যে এতে ধরো 8টা এ আসলে পরে দেখা যাবে যে 4টা 5টা এ হয় কি তোমার সাজেশন থেকে আসবে, তোমার হচ্ছে গিয়া যে আমরা যেভাবে বলি যে এগুলো আছে এগুলো আছে সেগুলো থেকে আসবে। অর্থাৎ আমি যদি তোমাকে 20টা 25টা বলে দেই, তার থেকে এরকম 4টা 5টা চলে আসবে। আর 2-3টে এমন আসবে যেটা এমন না যে তোমরা পারবা না, কিন্তু এইটা আমরা হয়তো বা মনে করো যে ওইভাবে বলা হবে না যে এটা আসতে পারে এটা আসতে পারে, তোমার সব পড়ার ভিতরেই তোমার জানার মধ্যেই থাকবে। বাট আমাদের যদি আমরা ওইভাবে করি সাজেশন যে আমরা যা বলবো তার কোনোটাই যেন মিস না হয়, 8টাই আসতে হবে, এটা কোনোদিনও সম্ভব না। কারণটা হচ্ছে যে একটা নলেজের কোশ্চেন, তোমরা চিন্তা করো 1000 পড়লে কি সব পড়া হয়ে যাবে? 1000 পড়লে কি সব পড়া হয়ে যাবে? অফকোর্স না। তো এগুলো কখনোই আশা করা যাবে না। বাট এমন না যে তোমরা জানবা না পারবা না, সেরকম না। কিন্তু 4-5টা কি বলে দেওয়া যায় যে এটা আছে, তো এর মধ্যে কোনো একটা 4টা 5টা এরকম কমন পড়ে যাবে। বিটেও তাই, যে 8টা সিকিউর সাথে 8টা বি থাকে, তার মধ্যে আমরা ধরো যেগুলো বলি যে এটা আছে এটা আছে এটা আছে, তো ওগুলো পড়লে এরকম 4টা 5টা চলে আসে। আর 2-3টা আছে যে একেবারে নতুন করে তৈরি করে দিবে, কোনো একটা টপিকের থেকে কাট করে নিয়ে সেখানে আনসার করতে বলবে, ঠিক না? বা তুমি যে এক্সাম্পল দিয়ে করছো সেখান থেকে সেটার বাইরে অন্য কোনো এক্সাম্পল দিয়ে করবে। তো এরকম হয়। তো যেই কোশ্চেন গুলো আমরা বলে থাকবো যে এটা আসতে পারে, আসার চান্স বেশি বা রিপিট হতে পারে, তার মধ্যে এটা একটা এখন যেটা শেয়ার করবো। কোশ্চেনটা হচ্ছে যে হোয়াই concentrated HCl is used in flame test, যে কেন ফ্লেম টেস্টে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করা হলো। তোমরা দেখেছো যে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে মানে যখন সল্টটাকে কন্ট্যাক্টে নেই আমরা, কন্ট্যাক্টে নেওয়ার আগে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে এই সল্টটাকে কি করা হয়, মিক্স করা হয়, করে তারপরে কন্ট্যাক্টে আনা হয়। দেন এজন্যই কোশ্চেনটা করছে যে কেন কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করলাম। দেখো, সাপোজ তুমি সোডিয়াম আইডেন্টিফাই করবা, তাহলে ইউ আর সাপোজ টু গিভেন সোডিয়াম ক্লোরাইড হতে পারে, ইউ আর সাপোজ টু গিভেন সোডিয়াম কার্বনেট, ইউ আর সাপোজ টু গিভেন সোডিয়াম সালফেট, ইউ আর সাপোজ টু গিভেন দিস। মনে করো যে তোমার গিভেনটা হতে পারে সোডিয়াম ক্লোরাইড, হতে পারে সোডিয়াম কার্বনেট, হতে পারে সোডিয়াম সালফেট, এগুলো গিভেন হতে পারে। তো এই গিভেন সল্ট থেকে তুমি সোডিয়ামটা আইডেন্টিফাই করবা, গিভেন সল্ট থেকে সোডিয়াম আইডেন্টিফাই করবা, 6 সোডিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম এরকম। তো এই সবার সাথে HCl দিলে পরে যা হয়, এই সল্ট গুলো যখন HCl এর কন্ট্যাক্টে আসে, এই সল্ট গুলো যখন HCl এর কন্ট্যাক্টে আসে, তখন যেটা সোডিয়াম ক্লোরাইড সেটা তো সোডিয়াম ক্লোরাইডই থাকবে, যেটা সোডিয়াম তোমার হলো কার্বনেট ওটাও সোডিয়াম ক্লোরাইড হয়ে যাবে, যেটা সোডিয়াম সালফেট ওটাও সোডিয়াম ক্লোরাইড হয়ে যাবে। তার মানে হচ্ছে ফ্লেমের কন্ট্যাক্টে যখন যাচ্ছে সল্ট, তখন সেটা ক্লোরাইড সল্ট হিসেবে যাচ্ছে। সল্ট যেটাই হোক না কেন ওই জন্য, বাট HCl এর কন্ট্যাক্টে যেটা ক্লোরাইড সল্ট হিসেবে যাচ্ছে, এটা আমরা ফর শিওর যে ক্লোরাইড সল্ট হিসেবে যাচ্ছে। তার মানে আমরা আসলে মেক শিওর করতে চাচ্ছি যেন ক্লোরাইড সল্ট যায় কন্ট্যাক্টে, যেন ক্লোরাইড সল্টটা ফ্লেমের কন্ট্যাক্টে যায়। তো তার মানে কি, তার মানে ক্লোরাইড সল্টের কোনো বেনিফিট আছে, ক্লোরাইড সল্টের কোনো অ্যাডভান্টেজ আছে, যার কারণেই এইটা আমরা এক্সপেক্ট করি, তাই না? তো এইটার কারণ কি, এটার কারণটা হিসেবে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ক্লোরাইড সল্ট আর হাইলি ভোলাটাইল,
ক্লোরাইড সল্টস আর হাইলি ভোলাটাইল। অর্থাৎ যে কোনো মেটালের সালফেট, নাইট্রেট, কার্বনেট অন্য সল্টের চেয়ে ক্লোরাইড সল্ট মোর ভোলাটাইল। ক্লোরাইড সল্ট হাইলি ভোলাটাইল মানে মোর ভোলাটাইল। তো ক্লোরাইড সল্ট মোর ভোলাটাইল বলে যেটা হয় যে ক্লোরাইড সল্ট সহজে ডিসোসিয়েট হয়। ক্লোরাইড সল্টটা সহজে ডিসোসিয়েট হয়, ইজিলি কি হয়, ডিসোসিয়েট হয়। তো সল্ট যদি যত ইজিলি ডিসোসিয়েট হবে এটা তত ইজিলি ফ্লেম টেস্ট দিবে। একটা সল্ট যত ইজিলি ডিসোসিয়েট হবে সেটা ফ্লেমটা তত ব্রাইট হবে, সেই ফ্লেমটা তত শার্প হবে, সেই ফ্লেমটা তত ইজি হবে। কারণ ফ্লেমের কালার তো দিবে সোডিয়াম, কালার তো দিবে ক্যালসিয়াম, কালার তো দিবে মানে তোমার হচ্ছে গিয়ে কপার, কালার তো দিবে হচ্ছে পটাশিয়াম। তো তাদের সল্ট থেকে যত তাড়াতাড়ি তারা রিলিজ পাবে তত ফ্লেমটা তত সহজে তারা দিতে পারবে। তাহলে এই ফ্লেম শার্প হবে বা ফ্লেমটা ব্রাইট হবে মোর যদি আমরা HCl ইউজ করি, তাহলে ক্লোরাইড সল্ট হবে। অ্যান্ড ক্লোরাইড সল্ট প্রডিউস হয় বলে যেহেতু এটা মোর ভোলাটাইল, এই কারণে ফ্লেম টেস্ট ইজি হয় অথবা ফ্লেমটা ব্রাইট হয়, শার্প হয়। অ্যান্ড সো দ্যাট আমরা কি করি, কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করি ইন দিস মেথড। তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার যে কেন HCl ইউজ করা হয় ফ্লেম টেস্টে। এন্ড ইট ইজ হাই ইম্পর্টেন্ট কোশ্চেন। আই এম শিওর দেখবা যে তোমরা এই কোশ্চেন ফেস করবাই, কোনো না কোনো এক্সামে এই কোশ্চেন ফেস করবাই। ইভেন এটা 2019 এ আসছে। ওকে, দেন আরেকটা কোশ্চেন তোমার আসবার চান্স থাকে, সেটা হচ্ছে যে হোয়াই ইজন্ট ম্যাগনেসিয়াম গিভ ফ্লেম। গিভ ফ্লেম মানে আসলে হচ্ছে গিভ কালার ইন ফ্লেম। কালার ইন ফ্লেম আর কি। তার মানে তোমাদের নলেজে রইলো যে সব মেটালই ফ্লেমে কালার দেয় এমন না, কিছু কিছু মেটাল আছে যারা ফ্লেমে কালার দেয় না, ম্যাগনেসিয়াম তার মধ্যে একটা। তো বলে দেই আর কারা কারা কালার দেয় না। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এন্ড অ্যালুমিনিয়াম। ঠিক আছে, রিমেম্বার, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এন্ড অ্যালুমিনিয়াম এরা ফ্লেমে কালার দেয় না। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এন্ড অ্যালুমিনিয়াম ডু নট প্রডিউস কালার ইন ফ্লেম। তবে কোশ্চেনটা করা হয়েছে ম্যাগনেসিয়াম দিয়ে। তো কোশ্চেনের অ্যান্সার যা এটা সবার জন্য, বেরিলিয়ামের জন্য, অ্যালুমিনিয়ামের জন্য, ম্যাগনেসিয়ামের জন্য। তো ম্যাগনেসিয়াম দিয়ে এক্সপ্লেন করতেছি। ম্যাগনেসিয়াম কেন ফ্লেমে কালার দেয় না, এটার জন্য দুইটা অপশন কাজ করে বা দুইটা ওপিনিয়ন কাজ করবে। ম্যাগনেসিয়াম ফ্লেমে কালার না দেওয়ার কারণ হিসেবে তোমরা দুইটা পয়েন্ট নিতে পারো বা দুই ধরনের ওপিনিয়ন অ্যাপ্লাই করতে পারো। একটা ওপিনিয়নের বলা আছে যে ম্যাগনেসিয়াম হচ্ছে গিয়ে ম্যাগনেসিয়াম 2+ আয়ন। ম্যাগনেসিয়াম ফ্লেম দিবে তো ম্যাগনেসিয়াম না, ম্যাগনেসিয়াম 2+ আয়ন হিসেবে আছে এখানে। তাহলে ম্যাগনেসিয়াম 2+ আয়নের বলা হচ্ছে যে এটার আয়নিক রেডিয়াস ভেরি স্মল। এর আয়নিক রেডিয়াসটা হচ্ছে কি ভেরি স্মল। ওকে, তাহলে কি বলা হচ্ছে যে ম্যাগনেসিয়াম 2+ আয়নের আয়নিক রেডিয়াসটা ভেরি স্মল। দ্যাট মিনস ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের অ্যাট্রাকশন অনেক হাই। আপন ইলেকট্রন অ্যাট্রাকশন অফ নিউক্লিয়াস ইজ ভেরি হাই। আপন ইলেকট্রন অ্যাট্রাকশন অফ নিউক্লিয়াস ইজ ভেরি হাই। অর্থাৎ ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের অ্যাট্রাকশন অনেক বেশি, যার কারণে ইলেকট্রন কি করতে পারে না, নিউক্লিয়াসের অ্যাট্রাকশনকে ওভারকাম করতে পারে না। ইলেকট্রন নিউক্লিয়াসের অ্যাট্রাকশনকে কি করতে পারে না, ওভারকাম করতে পারে না। তো যদি ওভারকাম না করতে পারে তাহলে ইলেকট্রন তো মুভ করতে পারবে না। ইলেকট্রন যদি মুভই না করে তাহলে কালার দিবে কিভাবে? তাহলে কালার কেমনে হয়? ইলেকট্রন যখন কি করে, তোমার এনার্জি অ্যাবজর্ব করে, দেন হায়ার স্টেটে যায়, হায়ার স্টেট থেকে এনার্জি রেডিয়েট করে লোয়ার স্টেটে আসে। এই যখন এনার্জি রেডিয়েট করে তখনই এমিশন স্পেকট্রাম দেখা যায়, তখনই কালারফুল হয়। তো তার জন্য তো ইলেকট্রনকে বেরিয়ে আসতে হবে। তো ম্যাগনেসিয়াম 2+ এর নিউক্লিয়াসের অ্যাট্রাকশন এত বেশি যে কি হতে পারে না, এই নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটাকে ওভারকাম করে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসতে পারে না, যার কারণে ফ্লেমে কালার দেয় না। তো এটা একটা অপশন বা এটা একটা অপিনিয়ন, এটা একটা কারণ হিসেবে দেখানো আছে। এর বাইরে আরেকটা কারণ হিসেবে দেখানো হয়।
আরেকটা রিজন দেখানো হয় এখানে, সেই রিজনে বলা হয়েছে যে ফ্লেমে মানে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব রেডিয়েট করে, ম্যাগনেসিয়ামের ইলেকট্রনও কি করে এনার্জি অ্যাবজর্পশন এন্ড রেডিয়েশন হয়, তারও হয়, কিন্তু তার যেটা রেডিয়েশন করে সেটার যে ওয়েভ লেন্থটা, তোমরা জানো তো ওয়েভ লেন্থ কিন্তু 380 থেকে 780 ন্যানোমিটার হলে পরে ভিজিবল হয়। 380 থেকে 780 ন্যানোমিটারের ওয়েভ লেন্থ হলে তাইলেই সেটা ভিজিবল হয়। তো আমরা কি কখনোই বলি যে সব রেডিয়েশনই চোখে দেখা যাইতে হবে, সবই ভিজিবল হইতে হবে? তা তো আর না। তো দ্যাট ওই ওপিনিয়ন বলতেছে যে ম্যাগনেসিয়ামেরও রেডিয়েট করে, ম্যাগনেসিয়ামেরও ইলেকট্রন এনার্জি রেডিয়েট করে, কিন্তু সেটার যে ওয়েভ লেন্থ, সেই ওয়েভ লেন্থটা কি না ভিজিবল লাইটের মধ্যে পড়ে না বা এই রেঞ্জে না। এন্ড দিস ইজ হোয়াই এটা রেডিয়েট করলেও সেটা ভিজিবল হয় না, আর ভিজিবল হয় না বলে এটা কালারফুল হয় না। তো দুইটার কোনোটাই আমরা ডিনাই করতে পারি না, ঠিক না? দুইটার কারণের কোনো কারণটাই আমরা ডিনাই করতে পারি না। তো এই জন্য তোমরা টেকনিক্যালি কি করবা, দুইটা কারণেই মনে করো কম্বাইন করে অ্যান্সার করে দিয়ে আসবা। তো এই হচ্ছে কি এটার অ্যান্সার যে ম্যাগনেসিয়াম কেন ফ্লেম কালার দেয় না। ওকে, এই হচ্ছে কি ফ্লেম টেস্টের আলোচনা। তাহলে বুঝতে পারতেছো যে ফ্লেম টেস্টের ডিসকাশন করতে আমার নিতে হলো 15 মিনিট বা অ্যারাউন্ড 20 মিনিটের কাছাকাছি। তো বোঝা গেল যে ফ্লেম টেস্ট টপিক ডান। তা তোমাদের কাজটা কি হবে, তোমরা মনে করো খাতার মধ্যে সুন্দর করে ফ্লেম টেস্টের পার্টটা নোট করে রেখে দিলা, এন্ড এক্সপেক্ট করবা যে এখান থেকে যে আসতে পরে তুমি পারো যেন। এভাবে তো এগিয়ে যেতে হবে। তোমাদেরকে আমি ওই দিন ক্লাসেও বলছি কিভাবে যাচ্ছি সেটা তো ফলোই করতেছো। অ্যাটমিক স্পেকট্রাম, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, রুলস অফ ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক না? তোমাদেরকে তো এইভাবে আমি এক একটা পর্বে পর্বে ভাগ করে নিয়ে যাচ্ছি যে শুধু তোমাদের স্টাডি করতে যেন অনেক সুবিধা হয়। তো এই ছিল হলো ফ্লেম টেস্ট। এবার নেক্সট টপিক তোমাদের সাথে যেটা শেয়ার করার কথা, ওইটা দেখেছো কি লিখেছিলাম যে আয়ন আইডেন্টিফিকেশন। ওটা হলো আয়ন আইডেন্টিফিকেশন। তো আয়ন আইডেন্টিফিকেশন পার্টটাকে অনেকভাবে আমরা ইয়ে করতে পারি। আমরা কখনো বলতে পারি যে সল্ট অ্যানালাইসিস, এটা বলতে পারি যে সল্ট অ্যানালাইসিস। তাই আয়ন আইডেন্টিফিকেশন হচ্ছে কি অ্যাকচুয়ালি সল্ট অ্যানালাইসিস। আয়ন আইডেন্টিফিকেশনটা হচ্ছে সল্ট অ্যানালাইসিস, আর এটা হচ্ছে কি ওয়েট টেস্ট। আর্লিয়ার যেটা বললাম সেটা ছিল ফ্লেম টেস্ট, আর এখন তাহলে কি এটা, এটা তো ওয়েট টেস্ট, বা ওটা ছিল ড্রাই টেস্ট। এখন আসতেছি আমরা হচ্ছে ওয়েট টেস্টে, যেটা আয়ন আইডেন্টিফিকেশন। দেখো সল্টের ব্যাপারে একটু জেনে রাখো যে সল্টে তোমরা জানো যে একটা পজিটিভ আয়ন থাকে, একটা নেগেটিভ আয়ন থাকে। এই কারণে সল্ট ইজ ইকুয়াল টু অলওয়েজ মনে রাখবা যে বেসিক রেডিক্যাল প্লাস অ্যাসিড রেডিক্যাল। সল্ট অল টাইম কি হবে, বেসিক রেডিক্যাল প্লাস অ্যাসিড রেডিক্যাল। সল্ট ইজ ইকুয়াল টু হচ্ছে বেসিক রেডিক্যাল প্লাস অ্যাসিড রেডিক্যাল। যে কোনো সল্ট ইজ ইকুয়াল টু হচ্ছে কি কম্বিনেশন অফ বেসিক রেডিক্যাল এন্ড অ্যাসিড রেডিক্যাল। বেসিক রেডিক্যাল যারা কমন বা যাদেরকে তোমার আইডেন্টিফাই করতে হবে তা হলো সোডিয়াম প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, কপার 2 প্লাস, জিঙ্ক 2 প্লাস, Fe 2 প্লাস, Fe 3 প্লাস, and ammonium plus. So these are the basic radicals. These are the positive ion. These are the cation. যেগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে, বেসিক রেডিক্যাল। আর অ্যাসিড রেডিক্যাল হিসেবে কাদেরকে আইডেন্টিফাই করতে হবে? অ্যাসিড রেডিক্যালে তোমরা পাবা হচ্ছে ক্লোরাইড আয়ন আইডেন্টিফিকেশন, কার্বনেট আইডেন্টিফিকেশন এন্ড সালফেট আইডেন্টিফিকেশন।
তাহলে অ্যাসিড রেডিকেলে ক্লোরাইড, কার্বনেট এন্ড সালফেট। তার মানে কি হতে পারে, তুমি কি হতে পারো, ইউ আর সাপোজ টু গিভেন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট, ঠিক ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম সবার তাই। তাহলে এরা বেসিক রেডিকেলে আর এরা অ্যাসিড রেডিকেলে থাকে, যে সল্ট হবে এই সল্ট গুলোই তোমাকে প্রোভাইড করা হবে, এন্ড তোমার কাজ হবে আইডেন্টিফাই করে দেওয়া বেসিক রেডিকেল কোনটা এন্ড অ্যাসিড রেডিকেল কোনটা, সেটা মেনশন করা। এটা প্র্যাকটিক্যালি ইম্পর্টেন্ট, এন্ড ফার্স্ট পেপার প্র্যাকটিক্যাল লিখতে গেলে এটাই মেনশন করতে হয়। ফার্স্ট পেপার প্র্যাকটিক্যাল তোমাদের হয়তো কলেজ থেকে ইনস্ট্রাকশন আসতে পারে, যদি লিখতে শুরু হয় তাহলে দেখবা যে এই এক একটা সল্ট আইডেন্টিফিকেশন বা এক্সামিনেশন লিখতে হবে। তো ওই ক্ষেত্রে এটা খুব হেল্পফুল। প্র্যাকটিক্যাল যখন টাইমে যাবা তখনও এইরকম একটা কাজ করতে হবে, সেটার জন্য এটা হেল্পফুল। আবার এটা থিওরিতেও চলে আসে, বাট স্টুডেন্টদের কাছে এটা একটু ডিফিকাল্ট পার্ট, অনেক বেশি রিয়াকশন আছে বলে। তো তোমরা এখন থেকে প্লিজ এটা যদি আজকে আমার ক্লাস, এবং আজকে শেষ হবে না, হয়তো কয়েকটা আজকে করবো, এন্ড কামিং ক্লাসে এটা শেষ করবো। তার মানে আজকের ক্লাস এন্ড ফলোড বাই যে ক্লাসটা আসতেছে, এই দুইটা ক্লাসের মধ্যে তাইলে তোমার ওয়েট টেস্ট, ডাই টেস্ট মানে মিলিয়ে দুইটা ক্লাস। তার মানে হচ্ছে যে তোমার প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ক্লাস বলতে এই দুইটা ক্লাসকে তুমি সবসময় সাথে পাবা তোমরা, এন্ড এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। এমসিকিউ তে বেশ এমসিকিউ আসে, সিকিউ লেভেলে আসে, এমসিকিউ লেভেলেও আছে। এখনই নোট ডাউন করে এগুলো সুন্দর করে পড়ে রেডি করে রাখো। তো আমরা স্টার্ট করি নাম্বার 1, সেটা হচ্ছে সোডিয়াম আয়ন আইডেন্টিফিকেশন। সোডিয়াম আয়ন আইডেন্টিফিকেশন ফার্স্টে, হ্যাঁ। তো সোডিয়াম আয়ন আইডেন্টিফিকেশন যেটা, বা অন্য যতগুলাই আইডেন্টিফিকেশন আছে, এই আইডেন্টিফিকেশন করতে গেলে প্র্যাকটিক্যালি কি করতে হবে বলে দিচ্ছি। প্র্যাকটিক্যালি তোমার কাজ থাকবে একটা টেস্ট টিউব নেওয়া, তুমি টেস্ট টিউব নিয়ে তোমাকে যে সল্টটা সাপ্লাই দিবে, সেই সল্টের কিছু অংশ তুমি কি করবা, ইয়েতে নিবা, টেস্ট টিউবে নিবা, নিয়ে এরপরে কি করবা, ওয়াশ বোতল দিয়ে এটার মধ্যে ডিস্টিল ওয়াটার অ্যাড করবা, অ্যাড মনে করো এই পর্যন্ত ডিস্টিল ওয়াটার অ্যাড করবা, এবং এটা শেক করে সলিউশনটা মেক করে নিবা, শেক করে সলিউশন প্রিপারেশনটা করবা। রিমেম্বার, তোমাদেরকে যে সল্ট দেওয়া হবে সেগুলো সব ওয়াটার সলিউবেল, তোমাদেরকে যে সল্ট দিবে সবই হবে ওয়াটার সলিউবেল, কারণ এইচএসসি তে বলে দেওয়া আছে যে শুধুমাত্র ওয়াটার সলিউবেল সল্ট দিতে হবে। তাই তোমরা যেই সল্টই তোমাকে দেখতে কেন, তুমি সেটা ওয়াটারে ডিজলভ করলে সেটা সলিউশন হয়ে যাবে। এরকম একটা টেস্ট টিউবে যখন সলিউশনটা তুমি মেক করবা, তোমরা মেক করার পরে এটাকে তুমি প্রিজার্ভ করবা। এটা হচ্ছে তোমার কাছে মাদার সলিউশন, এটা তোমার প্যারেন্ট সলিউশন, স্টক সলিউশন, এটা তুমি প্রিজার্ভ করবা। এই টেস্ট টিউব থেকে আরেকটা টেস্ট টিউবে এর থেকে কিছু অংশ নিতে হয় সলিউশনের, ঠিক আছে, নিয়ে তারপরে ওইটাতে এক্সামিন করা হয়। কারণ তোমাকে তো কয়েকটা এক্সামিন করা লাগতে পারে, স্পেশালি তো দুইটা তো করতেই হবে, একটা বেসিক রেডিকেলের, একটা অ্যাসিড রেডিকেলের, দুইটা তো করতেই হবে। আর তোমার যদি মিস্টেক হয়ে যায় তাহলে দেখা যাবে যে তোমার আবার নতুন করে করতে হবে, তার কারণে তোমাকে প্রিজার্ভ করতে হবে সলিউশন। এটা যখন তুমি নিলা, নেওয়ার পরে তুমি যখন জানবা যে তুমি কোনটা আইডেন্টিফাই করতে চাচ্ছ, কোনটা কি আইডেন্টিফাই করবা, তো যেটা আইডেন্টিফাই করতে চাবা তার আইডেন্টিফিকেশনের জন্য যে রিয়েজেন্ট দেওয়া দরকার সেই রিয়েজেন্টটা তুমি অ্যাড করবা, যেটা তোমার সোডিয়াম আইডেন্টিফিকেশনের জন্য কোন রিয়েজেন্ট লাগবে, পটাশিয়াম হলে কোন রিয়েজেন্ট, ক্যালসিয়াম হলে কোন রিয়েজেন্ট, বা তোমার সেটা জানা। দেন তুমি কি করবে, ওই রিয়েজেন্ট অ্যাড করে দিবে, করে তুমি কি হবে, তোমার কাছে একটা ভিজিবল অবজারভেশন পাবা, মানে তোমরা একটা অবজারভেশন মানে চোখেই দেখতে পারবা এমন কিছু হবে, যেখান থেকে তুমি ডিসিশনে আসতে পারবা। এই কাজটাও প্র্যাকটিক্যাল ল্যাবে করতে হবে। এইচএসসি তে এসে
প্র্যাকটিক্যালে একেবারেই মনে করো কোনো এফোর্ট ছাড়া প্র্যাকটিক্যালের মার্কও পাওয়া যায় না, বা কোনো এফোর্ট ছাড়া প্র্যাকটিক্যাল হল থেকে আসা যায় না। ওখানে কিছু না কিছু এফোর্ট দিতেই হবে, ঠিক আছে? ওখানে প্র্যাকটিক্যালে যায় কিছু কাজ করতে হবে, কিছু কাজ দেখাতে হবে, কিছু এফোর্ট দিতে হবে সেখানে। তো রিমেম্বার, এইটা তার মধ্যে একটা কাজ যে তোমাকে সলভ এক্সটার্নাল, অনেক সময় অনেক এক্সটার্নাল তোমাকে যখন ভাইবা কল করবে বা তোমাকে যখন কল করবে তখন তোমার কাছ থেকে জানতে চাইবে যে তুমি কোন সলভ পাইছো এবং কিভাবে তুমি সেটা আইডেন্টিফাই করছো। তো তোমাকে ওই বেটার হয় ওই টেস্ট টিউব গুলো নিয়ে সামনে দেখাতে পারবে। এই কাজটা করব। এখন আমরা সেটা থিওরিটিক্যাল জায়গাটা থেকে দেখতেছি, শুধুমাত্র আমরা জানবো যে এটা থিওরিটা কি, সোডিয়াম আইডেন্টিফাই কিভাবে করতেছো। আর সোডিয়াম আইডেন্টিফিকেশন করতেছো, সাপোজ তুমি সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম ক্লোরাইড আইডেন্টিফাই করতেছো, সোডিয়াম ক্লোরাইড হতে পারে। তো সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম আইডেন্টিফাই করার যখন তোমার টার্গেট থাকবে তখন তোমরা ইউজ করবা হচ্ছে K2H2SB2O7। যে রিয়েজেন্টটা ইউজ করবা সেই রিয়েজেন্ট হচ্ছে K2H2SB2O7, যেটাকে বলা হবে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। এই কম্পাউন্ডের নাম হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। তাহলে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট অ্যাড করবা সোডিয়াম আইডেন্টিফাই করার যখন তোমার টার্গেট, বা তুমি সোডিয়াম আইডেন্টিফাই করতে চাচ্ছ, তাহলে তোমাকে ইউজ করতে হবে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। সোডিয়াম ক্লোরাইডের সাথে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট অ্যাড করলে ওটা হয়ে যাবে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট আর এটা হলো সোডিয়াম ক্লোরাইড, তাহলে হয়ে যাবে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট অ্যান্ড পটাশিয়াম ক্লোরাইড। আর এই সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট কি করবে? হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করবে। সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেটের কি হবে? হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করবে। তাহলে তুমি পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে যদি দেখো যে হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করছে, তাহলে তোমরা ডিসিশন নিতে পারো যে সোডিয়াম প্রেজেন্ট। দেন তোমরা ডিসিশন নিতে পারো যে হ্যাঁ সোডিয়াম প্রেজেন্ট হেয়ার। তাহলে সোডিয়াম প্রেজেন্ট থাকলেই হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করবে। তাহলে এটা হচ্ছে সোডিয়ামের আইডেন্টিফিকেশন। So this is the identification of sodium ion. Number 2, calcium ion identification. ক্যালসিয়াম আয়ন আইডেন্টিফাই করতে যাচ্ছ, ক্যালসিয়াম আয়ন আইডেন্টিফাই করবা। তো ক্যালসিয়াম আয়ন আইডেন্টিফাই করতে সাপোজ ক্যালসিয়াম ক্লোরাইড থেকে আমি ক্লোরাইডই নিলাম, ম্যাটার করে না, তোমার সেমএস ক্যালসিয়াম সালফেটও থাকতে পারে, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড নিলাম। ক্যালসিয়াম ক্লোরাইড হলে পরে ক্যালসিয়াম আয়ন যখন তোমার টার্গেট আইডেন্টিফাই করা, তার জন্য তুমি যে রিয়েজেন্ট ইউজ করবা সেটা ফর্মুলাটা এরকম। এই যে এটা হচ্ছে সেই রিয়েজেন্ট যেটা ক্যালসিয়াম আয়ন আইডেন্টিফাই করতে হেল্প করবে। এই রিয়েজেন্টটার নাম হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। নেম অফ দ্য রিয়েজেন্ট হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। তাহলে ক্যালসিয়াম আয়ন আইডেন্টিফাই করবো কি দিয়ে? অ্যামোনিয়াম অক্সালেট। ক্যালসিয়াম আয়ন আইডেন্টিফাই করবো কি দিয়ে? অ্যামোনিয়াম অক্সালেট। তাহলে এটা এমসিকিউতেও তো বেশ আসতে পারে যে অ্যামোনিয়াম অক্সালেট আইডেন্টিফাই করতে, মানে অ্যামোনিয়াম অক্সালেট ইউজ করা হয় ফর হুইচ অফ দ্য ফলোইং আইডেন্টিফিকেশন, অর ক্যালসিয়াম আয়ন ক্যান বি আইডেন্টিফাইড বাই হুইচ অফ দ্য ফলোইং, ভাইস ভার্সা জিজ্ঞাসা করতে পারে। তো যেটাই করো তোমার এটা নলেজ আছে। তো এখন রিঅ্যাকশনে কি হবে? ক্যালসিয়াম সল্টের সাথে অ্যামোনিয়াম অক্সালেট অ্যাড করছো, ক্যালসিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম অক্সালেট, ক্যালসিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম অক্সালেট। তাহলে যেটা হবে সেটা হচ্ছে হবে ক্যালসিয়াম অক্সালেট। এই যে অ্যামোনিয়াম দুইটা ডিসপ্লেস হয়ে যাবে, দুইটা অ্যামোনিয়াম ডিসপ্লেস হয়ে একটা ক্যালসিয়াম আসবে, তাই একটা ক্যালসিয়ামকে এভাবে দেখাবো, তখন আমরা এইভাবে দেখাই। কি প্রডিউস হয়েছে? ক্যালসিয়াম অক্সালেট। আর অ্যামোনিয়াম আর এই ক্লোরাইড মিলে হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। তার মানে রিঅ্যাকশন গুলো ফলো করলে দেখবা যে এর ক্যাটায়ন ওর অ্যানায়নকে নেয়, ওর অ্যানায়ন এর ক্যাটায়নের কাছে আসে।
তাহলে ক্যালসিয়াম আয়ন আইডেন্টিফাই করতে তুমি অ্যামোনিয়াম অক্সালেট অ্যাড করবা, করলে ক্যালসিয়াম অক্সালেট হবে এন্ড ক্যালসিয়াম অক্সালেটের হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করবে। ক্যালসিয়াম অক্সালেটের হোয়াইট প্রিসিপিটেট প্রডিউস হবে। সো পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট অ্যাড করলে হোয়াইট প্রিসিপিটেট হবে সোডিয়াম প্রেজেন্স। অ্যামোনিয়াম অক্সালেট দেওয়ার পরে যদি হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করে তাহলে ক্যালসিয়াম প্রেজেন্ট। হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করলেই হলো না, মানে হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করার কোর্স তো কি দেওয়ার পরে, পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দেওয়ার পরে, তাইলে সোডিয়াম হোয়াইট প্রিসিপিটেটই ফর্ম করছে, কিন্তু সেটা তো অ্যামোনিয়াম অক্সালেট দেওয়ার কারণে, তাহলে সেটা তো ক্যালসিয়াম অক্সালেট হওয়া লাগবে, তাহলে ক্যালসিয়াম। পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দিছো, ক্যালসিয়াম আছে, তাহলে কিন্তু কোনো কিছু হবে না। অ্যামোনিয়াম অক্সালেট দিছো, সোডিয়াম সেখানে, কিছুই হবে না। তো যদি প্রিসিপিটেট ফর্ম করে তাহলে ক্যালসিয়াম থাকলেই হবে, এন্ড প্রিসিপিটেট ফর্ম করলে ওখানে সোডিয়ামই থাকতে হবে। তাহলে এভাবে কি করা হবে, সোডিয়াম এন্ড ক্যালসিয়াম আয়ন আইডেন্টিফিকেশন করতে হয়। এই হলো সোডিয়াম হচ্ছে কি ক্যালসিয়াম। ওকে, তো তারপরে কি আরো তো অনেক আছে না এখনো। দেন থার্ড ওয়ান আসো, সেটা হলো অ্যালুমিনিয়াম 3+ আয়ন আইডেন্টিফিকেশন। অ্যালুমিনিয়াম 3+ আয়ন আইডেন্টিফিকেশন। এবার অ্যালুমিনিয়াম আয়ন আইডেন্টিফিকেশন কিভাবে করবা, ফলো করো। অ্যালুমিনিয়াম আয়ন সাপোজ টু সে একইভাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আমি সবই সেম সল্ট নিলাম, মনে করো সবই ক্লোরাইড সল্ট হোক। অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে অ্যালুমিনিয়াম আইডেন্টিফাই করবা। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়াম আইডেন্টিফাই করতে তোমাকে ফার্স্টে কি করা লাগবে, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করা লাগবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে অ্যালুমিনিয়াম আইডেন্টিফাই করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করবা। সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে ফার্স্টে অ্যালুমিনিয়াম হবে হাইড্রোক্সাইড এন্ড সোডিয়াম হবে ক্লোরাইড, তাই তো হবার কথা। অ্যালুমিনিয়াম ক্লোরাইড হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা তখন জেলি লাইক হোয়াইট প্রিসিপিটেট দিবে। হোয়াইট প্রিসিপিটেট, তবে এটা বলার সময় বলে যে জেলি লাইক হোয়াইট প্রিসিপিটেট, কিন্তু এটা জেলির মতো, এই কারণে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে জেলি লাইক হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করবে। তাহলে অ্যালুমিনিয়াম সলিউশন, অ্যালুমিনিয়াম সল্টে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করো তোমরা, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করে। তবে এখানেই শেষ হয়ে যায় না আইডেন্টিফিকেশন, এইখানেই এই আইডেন্টিফিকেশনটা শেষ হয়ে যায় না, বিকজ সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পরে হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করলে সেখানে শুধু অ্যালুমিনিয়াম মেকশিওর হয় না, ওখানে অন্যান্য আরো কিছু আয়ন আছে যাদের কারণেও হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করতে পারে। তার মধ্যে একটা মনে করো জিঙ্ক, যদি জিঙ্ক হয়তো তাও জিঙ্ক হাইড্রোক্সাইডের হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করতো, তাহলে তো আমি কনফার্ম হতে পারলাম না যে অ্যালুমিনিয়াম অ্যাকচুয়ালি কিনা। তার জন্য টেস্টটাকে আরেকটু আগে নিতে হবে। টেস্টটাকে আরেকটু আগে নেওয়া হয় কিভাবে, যে বলা হয়ে থাকে যে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের যে প্রিসিপিটেটটা আছে, এইটা আবার এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করছে, তুমি তারপরেও সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েই যাচ্ছ, তাহলে এরকম হলে পরে এটাকে বলা হয় এক্সেস সোডিয়াম। একটা অবজারভেশন পাওয়ার পরেও যদি কোনো কিছু এগেইন অ্যাড করো, তাহলে সেটাই তখন এক্সেস। তাহলে এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইড যখন অ্যাড করতেছো, তখন এই যে প্রিসিপিটেটটা এটা ডিজলভ হয়ে যাবে, ডিজলভ হয়ে সোডিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড এন্ড ওয়াটার প্রডিউস করবে। অর্থাৎ এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা ডিজলভ হয়ে সোডিয়াম অ্যালুমিনেট ফর্ম করবে, সোডিয়াম অ্যালুমিনেট বলে যেটাকে। এই সোডিয়াম অ্যালুমিনেট প্রডিউস হবে এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পর। বাট এখানেও শেষ হবে না, এটাও শেষ না যে অ্যালুমিনিয়াম এখনো বলা যাচ্ছে না, এই জন্য আমরা আরো একটা টেস্ট করতে হয়। সেই টেস্টটা হচ্ছে যে লাস্ট অফ অল কি করতে হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করতে হয়, অ্যামোনিয়া সলিউশন বা অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করতে হয় লাস্টে এসে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করতে হয় সলিউশনে। যখন অ্যাড করি তখন কি হয়, সোডিয়াম ক্লোরিন নিয়ে সোডিয়াম ক্লোরাইড প্রডিউস করে, সোডিয়াম আছে ক্লোরিন নিয়ে সোডিয়াম ক্লোরাইড প্রডিউস করে। অ্যালুমিনিয়াম তখন আবার কি করে,
অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করে। অ্যালুমিনিয়াম ওয়ান সেকেন্ড কি করে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করে, আর ওই দিক থেকে অ্যামোনিয়া গ্যাস প্রডিউস হয়। এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেটা একবার ফার্স্টে ফর্ম করছিল, পরে ডিজলভ হয়েছে, আবার সেটা ফিরে আসছে, তো ফিরে আসছে তো সে আবার হোয়াইট প্রিসিপিটেট নিয়ে আসবে। তো এইটাই হচ্ছে অ্যালুমিনিয়ামের আইডেন্টিফিকেশন। তাহলে অ্যালুমিনিয়ামের আইডেন্টিফিকেশনে কিভাবে করতেছো তোমরা? সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করার কারণে ফার্স্টে হোয়াইট প্রিসিপিটেট প্রডিউস হবে, এক্সেস দেওয়া দিলে পরে সেটা ডিজলভ হয়ে যাবে, অ্যামোনিয়া সলিউশন অ্যাড করলে বা অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করলে সেই প্রিসিপিটেট এগেইন ফর্ম করবে। দেন ডিসিশন হচ্ছে যে অ্যালুমিনিয়াম আয়ন ইজ প্রেজেন্ট, দেন ডিসিশন হচ্ছে অ্যালুমিনিয়াম প্রেজেন্ট। তাহলে আমরা সোডিয়াম আয়ন আইডেন্টিফিকেশনে দেখলাম কিভাবে হয়, ক্যালসিয়াম কি করে হয়, এখন দেখলাম যে অ্যালুমিনিয়াম কি করে হয়। যে আয়ন আইডেন্টিফিকেশন বলতে কি বোঝায়, এগুলো হচ্ছে কি এইভাবে এক এক করে আইডেন্টিফাই করতে হয়। দিস ওয়েতে এগুলো এক এক করে আইডেন্টিফাই করতে হয়, রিমেম্বার। আচ্ছা, আজকে শেষ করব এটা দিয়ে, ফেরাস অ্যান্ড ফেরিক। ফেরাস অ্যান্ড ফেরিক, তাহলে আমার ফেরাস ফেরিক হয়ে গেলে পরে থাকবে কপার, জিঙ্ক, অ্যামোনিয়াম, তিনটা ক্যাটায়ন, আর ওই যে অ্যানায়নেও তিনটা। তাহলে এটা নিয়ে আমি নেক্সট ক্লাস করতে পারবো। Fe2+ and Fe3+ এর আয়নের আইডেন্টিফিকেশন দেখো। Fe2+ and Fe3+ আয়ন আইডেন্টিফিকেশন, এটাতে আবার কয়েকটা অপশন থাকলো। ফেরাস এন্ড ফেরিক আইডেন্টিফিকেশনের জন্য আবার আমাদের সেভারেল অপশন থাকবে। ফেরাস আর ফেরিক একসাথে দেখাচ্ছি, কারণ হচ্ছে কি ফেরাস আর ফেরিকের জন্য একই রিয়েজেন্ট। তাহলে বাট অপশন কয়েকটা, তার মধ্যে ফার্স্ট অপশন হচ্ছে গিয়া K4FeCN6 এই সলিউশন ইউজ করা হয় ফার্স্টে। এটার নাম পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড ইউজ করতে হয় ফার্স্টে, পটাশিয়াম ফেরোসায়ানাইড সলিউশন ইউজ করতে হয়। তাহলে পটাশিয়াম ফেরোসায়ানাইড সলিউশন ইউজ করতে হয় ফেরাস এন্ড ফেরিক আইডেন্টিফিকেশনে। তাহলে আসো ফার্স্টে ফেরাস হলে কি বিহেভ করবে। ফেরাস সাপোজ ফেরাস ক্লোরাইড, ফেরাস সাপোজ ফেরাস ক্লোরাইড, তাহলে ফেরাস ক্লোরাইডের সাথে তোমরা অ্যাড করতেছো K4FeCN6, K4FeCN6 ফেরাস ক্লোরাইডের সাথে পটাশিয়াম ফেরোসায়ানাইড, ফেরাস ক্লোরাইড পটাশিয়াম ফেরোসায়ানাইড অ্যাড করলে যেটা হবে K2Fe দেন FeCN6 প্লাস 2KCl। দেখো কি করে কি হয়েছে, ফেরাস আর এদিকে আছে পটাশিয়াম, তাহলে পটাশিয়াম আর ক্লোরিন নিয়ে কি হবে, পটাশিয়াম ক্লোরাইড, ওই যে রাইট লাস্টে। তাহলে এখানে দুইটা ক্লোরিন আছে, পটাশিয়াম দুইটা নিয়ে দুইটা পটাশিয়াম ক্লোরাইড হয়ে গেছে, 2 পটাশিয়াম ক্লোরাইড। তাহলে 2 পটাশিয়াম আর 2 ক্লোরিন মিলে হচ্ছে 2 পটাশিয়াম ক্লোরাইড। তাহলে আর কটা রয়েছে, দুইটা পটাশিয়াম রয়েছে, আর দুইটা পটাশিয়াম সরে গিয়ে সেখানে কে গেছে, আয়রন। থার্ড ব্র্যাকেটের পার্টটা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে ফেরাস সল্টের সাথে বা ফেরাস ক্লোরাইডের সাথে পটাশিয়াম ফেরোসায়ানাইড অ্যাড করার পর পটাশিয়াম ফেরাস ফেরোসায়ানাইড হয়েছে, পটাশিয়াম ফেরাস ফেরোসায়ানাইড, যেটা কিনা লাইট ব্লু প্রিসিপিটেট দিবে, যেটা লাইট ব্লু প্রিসিপিটেট ফর্ম করবে। ফেরাস থাকলে লাইট ব্লু প্রিসিপিটেট ফর্ম করে, আর যদি ফেরিক হয়, এই যে ফেরিক, ফেরিক এন্ড বাট সেম রিয়েজেন্ট K4FeCN6, সেম রিয়েজেন্ট K4FeCN6। তাহলে দিস টাইম কি হবে ফলো করো, KFeCN6 প্লাস 3KCl, কারণ এবার তো তিনটা ক্লোরিন,
3 ক্লোরিন 3 পটাশিয়াম, তাহলে 3 KCl হলে পরে ফেরিক এখানে আসবে আর পটাশিয়াম চারটার মধ্যে একটা থাকবে। তাহলে এটা ছিল পটাশিয়াম ফেরাস ফেরোসায়ানাইড, আর এটা পটাশিয়াম ফেরিক ফেরোসায়ানাইড। এটা ফেরাস, এটা ফেরিক। ওটা ছিল লাইট ব্লু আর এটা হবে ডিপ ব্লু প্রিসিপিটেট। তাহলে ফেরাস এন্ড ফেরিকের আইডেন্টিফিকেশন কি, যে পটাশিয়াম ফেরোসায়ানাইড অ্যাড করলে ফেরাসের টাইমে লাইট ব্লু প্রিসিপিটেট আর ফেরিকের টাইমে হয় ডিপ ব্লু প্রিসিপিটেট। তো এই হচ্ছে ফেরাস আর ফেরিকের আইডেন্টিফিকেশনের একটা অপশন, ঠিক আছে, এই সলিউশন দিয়ে বাট ইট হ্যাজ মোর অপশন। বাট এটার কি আছে, আরো অপশন আছে। এটার যে সেকেন্ড অপশনটা, সেটাতে কি করা হয়, K3 এফিসিয়েন্সি ইনক্রিজ করা হয়। ওই সময় ছিল K4 এফিসিয়েন্সি, আর এবার হচ্ছে K3 এফিসিয়েন্সি। তাহলে যেটা K4 এফিসিয়েন্সি ওটা ছিল পটাশিয়াম ফেরোসায়ানাইড, আর এটাকে বলা হয় পটাশিয়াম ফেরিসায়ানাইড। ওটা ছিল ফেরো, একটা ফেরি। পটাশিয়াম ফেরিসায়ানাইড ইউজ করতেছো, এবারও ফেরাস ফেরিক আইডেন্টিফাই করতে হচ্ছে। তাহলে ডিউরিং ফেরাস সল্ট, সাপোজ ফেরাস ক্লোরাইড, বাট ইউজ করছো K3 এফিসিয়েন্সি, তাহলে কি হবে, একটা পটাশিয়াম থাকবে, দুইটা পটাশিয়াম চলে যাবে, কারণ দুইটা ক্লোরিন। আর থার্ড ব্র্যাকেটে এফিসিয়েন্সি থাকবে, আর 2 KCl হচ্ছে। তাহলে ফেরাস সল্টের সাথে যদি K3 এফিসিয়েন্সি দাও, অর্থাৎ পটাশিয়াম ফেরিসায়ানাইড, তাহলে এটা হচ্ছে গিয়া পটাশিয়াম ফেরাস, বাইরে ফেরাস, আর এটা হচ্ছে ফেরিসায়ানাইড ফেরাস সল্টের সময়। আর এইটাতে ফার্স্টেই ডিপ ব্লু প্রিসিপিটেট। তাহলে এবার ফেরাসই কি দিচ্ছে, ডিপ ব্লু প্রিসিপিটেট দিচ্ছে ফেরাস। K3 এফিসিয়েন্সি অ্যাড করলে ফেরাসের প্রেজেন্সেই ডিপ ব্লু প্রিসিপিটেট হবে। আর ফেরিক ক্লোরাইড দিলে, ফেরিক ক্লোরাইড K3 এফিসিয়েন্সি অ্যাড করলে ফেরিক ক্লোরাইড বাট K3 এফিসিয়েন্সি, ফেরিক ক্লোরাইড বাট K3 এফিসিয়েন্সি। তো ফেরিক হলে তো এই K3 আর Cl3, K3 Cl3, তাহলে এবার আর কোনো পটাশিয়ামই থাকবে না। এবার আর পটাশিয়াম থাকলো না, এবার হবে 3 KCl। তাহলে ফেরাস হলে 2 KCl, ফেরিক হলে 3 KCl। তাহলে এবার হইতেছে, এটা তো ফেরিক, এটা তখন ফেরিক ফেরিসায়ানাইড। ফেরিক ফেরিসায়ানাইডের কালার দিবে হচ্ছে রেডিশ ব্রাউন প্রিসিপিটেট। এটা হতে যাচ্ছে রেডিশ ব্রাউন প্রিসিপিটেট। তাহলে যখন তোমরা দিছো K4 এফিসিয়েন্সি, তখন অবজারভেশন ছিল ফেরাসে লাইট ব্লু, ফেরিকে ছিল ডিপ ব্লু। আর যখন দিলা K3 এফিসিয়েন্সি, তখন ফেরাসের টাইমে ডিপ ব্লু, ফেরিকের টাইমে রেডিশ ব্রাউন। তো প্রত্যেকটা কিন্তু ইউনিক, কারোর সাথে কারো কিন্তু মিলছে না, মানে রিয়াকশন চেঞ্জ হলে অবজারভেশনও চেঞ্জ হচ্ছে। তো ফেরাস ফেরিকের জন্য এটাও একটা অপশন, ফেরাস ফেরিকের এটাও একটা অপশন, বাট ফেরাস ফেরিক হ্যাজ ওয়ান মোর অপশন, আরো একটা অপশন আছে। ফেরাস ফেরিকের জন্য এরকম তিনটা অপশন, একটা K4 এফিসিয়েন্সি দিয়ে করলাম, একটা K3 এফিসিয়েন্সি দিয়ে করলাম। তো ওয়ান মোর অপশন, যেটা ফেরাস ফেরিক আইডেন্টিফিকেশনের জন্য। আর তা হলো থার্ড অপশন, যেটা ওটা হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট বলে। অ্যামোনিয়াম থায়োসায়ানেট ফেরাস ফেরিক আইডেন্টিফাই করতে এটাও অ্যাপ্লাই করা হয়, অ্যামোনিয়াম থায়োসায়ানেট।
অ্যামোনিয়াম থায়োসায়ানেট। তো এই অ্যামোনিয়াম থায়োসায়ানেট দিলে ফেরাস, যখন ফেরাস, সাপোজ ফেরাস ক্লোরাইড, ওয়ান্স এগেইন ফেরাস ক্লোরাইডের সাথে অ্যামোনিয়াম থায়োসায়ানেট দিলে নো চেঞ্জ। ফেরাস সল্ট থাকলে অ্যামোনিয়াম থায়োসায়ানেট অ্যাড করলে কোনো চেঞ্জ আসবে না, কোনো রিঅ্যাকশনও হবে না, কোনো চেঞ্জও আসবে না, কোনো কালার তো নাই। তাহলে ফেরাসের অবজারভেশন এটা। আর ফেরিকের টাইমে অ্যামোনিয়াম থায়োসায়ানেট অ্যাড করলে, ফেরিকের টাইমে মানে ফেরিক হলে অ্যামোনিয়াম থায়োসায়ানেট অ্যাড করলে তখন কি হয়, ফেরিক থায়োসায়ানেট আর অ্যামোনিয়াম ক্লোরাইড। ফেরাস রিঅ্যাকশন করেনি, বাট ফেরিক করেছে। ফেরিক অ্যামোনিয়াম থায়োসায়ানেটের সাথে রিঅ্যাকশন করে কি করছে, ফেরিক থায়োসায়ানেট হয়ে গেছে। আর ফেরিক থায়োসায়ানেটটা ব্লাড রেড কালার দেয়, ব্লাড রেড কালার হয়ে যায় সলিউশনটার। তাহলে অ্যামোনিয়াম থায়োসায়ানেট অ্যাড করলে ফেরাসের টাইমে কোনো কালারলেস হবে বা কালার মানে চেঞ্জ হবে না, বাট ফেরিকের টাইমে ব্লাড রেড কালার হবে। তাহলে কোনো চেঞ্জ, এটা দেওয়ার পরে কোনো চেঞ্জ নাই, তাহলে ফেরাস। কোনো কালার চেঞ্জ হয় নাই, কালারলেস, ফেরাস। আর যদি রেড কালার হয় তাহলে সেটা ফেরিক। এই ইনফরমেশনটা এখন জানলা না? তোমরা তো একটা সময় আসবে যখন বোর্ড কোশ্চেন সলভ করবো আমরা, আবার করবা, তখন দেখবা 2019-এ একটা এমসিকিউ এসেছিল, একটা না মানে মানে তোমার স্টেম বেস এমসিকিউ, এমসিকিউ দুইটা, কিন্তু স্টেমটা ছিল এরকম। স্টেমটা ছিল কি, এ এন প্লাস আয়ন দিয়ে অ্যামোনিয়াম থায়োসায়ানেট দিছে, দিয়ে আর কিছু বলেনি, শুধু বলছে সলিউশন। এন্ড দুইটা কোশ্চেন করছে, একটা ফেরাস আয়ন দিয়ে, একটা ফেরিক আয়ন দিয়ে। কিন্তু কিভাবে কোশ্চেনটা করছে, বলছে যে সলিউশনের যদি কালারলেস হয় তাহলে যে আয়নটা পাবো তার নিয়ে কোশ্চেন। তাহলে তখন বুঝা গেছে যেটা ফেরাস। আর যদি বলছে যে এটা কালার রেড কালার হবে, রেড কালার হইলে যে আয়ন হবে সেই আয়ন নিয়ে কোশ্চেন, তাহলে সেটা ফেরিক আয়ন নিয়ে কোশ্চেন। তাহলে এটা তো ওইখানে এইভাবে কি হলো, হেল্প হলো না? যদি এটা জানে যে এই অবজারভেশনটা ফেরাস আর ফেরিকের, তাহলে সে ওই কোশ্চেনে অ্যান্সার করতে পারবে যে অ্যান্সারটা কারেক্ট কোনটা। কারণ আগে তো জানতে হবে যে ফেরাসের অপশন এটা, ফেরিকের অপশন এটা। তাহলে দেখছো কিভাবে ওই ব্যাপারটা ওইখানে হেল্পফুল হচ্ছে। তো সবসময় না এরকম হয়। যেমন তোমাদেরকে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দিয়ে ফার্স্টে সোডিয়াম দেখালাম না, ওইটা 2018-এ দিছিল স্টেম হিসেবে, এমসিকিউতে স্টেম হিসেবে। আর এটা দিছে 2019-এ এমসিকিউতে স্টেম হিসেবে। তাহলে বুঝতে পারছো যে এগুলো অফকোর্স আমাদেরকে কনসিডারেশনে নেওয়া উচিত। তাহলে এইভাবে আমরা আয়ন আইডেন্টিফিকেশন গুলো করে ফেলবো। সো ফ্লেম টেস্টের ফুল ডান অ্যান্ড ওয়েট টেস্টের হাফ ডান অলমোস্ট। তাহলে আমরা নেক্সট হাফ করবো নেক্সট দিন।